নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্মৃতির খোঁজে আজকে এমন দিনে আমার অনুষ্ঠান যেদিন সবাই আপনারা ব্যস্ত ভোটের রেজাল্ট নিয়ে, তাই না? হ্যাঁ, গদি চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হওয়ার পথে, আপনারা সবাই জানেন। এই মুহূর্তে বাংলায় গেরুয়া ঝড়, গেরুয়া আবিরের গেরুয়া রঙে রঙিন হয়েছে বাংলা। আসল কথা কি জানেন তো, এটা না হওয়ারই হয়তো ছিল। আমি বলি এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, আমার অনুষ্ঠানটা স্মৃতির খোঁজে, কিন্তু কিছু কিছু এমন দিন থাকে যেদিন রাজনীতির কথা না বলেও পারা যায় না, এটা হওয়ারই ছিল হয়তোবা। ঠিক যেমন আমার আজকে মনে হচ্ছে 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, আমার সেই দিনটা আমার মনে আছে, কারণ আমি তখন যেতাম, আমি তখন কভারেজে বেরোতাম। তো যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়ে রাইটার্সে এসেছিলেন, সেদিনও আমি রাইটার্স কভারেজে ছিলাম। বা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে জিতলেন, সেদিনও আমি তার বাড়ির সামনে যে গ্যাদারিং প্রেস মিট হয় তা সেখানেও ছিলাম। তো যে ভোটটা হয়েছিল 2011-তে, যে যেন তেন প্রকরণেও আমরা বাম থেকে বেরোতে চাই, মানে মানুষের এরকমই একটা হয়েছিল যে বাম সরকার আর দরকার নেই। তখন তাদের কাছে অপশন ছিল তৃণমূল কংগ্রেস। এই 15 বছরে ঠিক মানুষের মনে ওই জায়গাটাই তৈরি, যাই হোক না কেন আর দরকার নেই, এই সরকারটার আর দরকার নেই, অনেক হয়েছে। এই যে মানুষের একটা নাভিশ্বাস অবস্থা, সেখান থেকে মানুষ বেরোলেন। অনেকেই বলবেন আপনি কি তৃণমূল কংগ্রেস করেন, বা আপনি কি গেরুয়া? না ভাই, আমি করি না। আমার একটা রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট ডেফিনেটলি আছে, যেটা একটা লেগাসি আমি মনে করি, আমার পরিবার থেকে এটা আমি পেয়েছি এবং এটা থেকে আমি বেরোতে পারবো না। সেইখানেই আমি ভোটটা দিই, এটা একদম বাস্তব সত্য। তারা কখনো 0, কখনো 1, কখনো 3, কিন্তু ভোট আমার ওখানেই পড়ে। এবার আপনারা বুঝে গেছেন আমি কোন দলের সমর্থক, ডেফিনেটলি, কারণ ওইখান থেকে আমি বেরোতে পারবো না। কিন্তু তবুও বলবো যে সব কিছুর একটা সীমা দরকার। সেই সীমাটা যখন পার হয়ে যায়, তখন মানুষ কিন্তু ঠিক এইভাবেই সাড়া দেয়। যাই হোক, রাজনীতি আমার কথা নয়, রাজনীতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমার এই অনুষ্ঠানটা স্মৃতির খোঁজে। তো যারা আছেন অনুষ্ঠানটা দেখছেন, যাদের অভ্যেসে পরিণত হয়েছে স্মৃতির খোঁজে, তারা অবশ্যই ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে। আজকে আমি শাসন নিয়ে কথা বলবো। শাসন অর্থাৎ বকাঝকা। দেখবেন একটা সময় ছিল যখন স্কুলে আমরা হোমওয়ার্ক না করে গেলে ভয় পেতাম না। বিশেষ করে স্কুলে এক একজন দিদিমণি ছিলেন, বা যারা ছেলেরা রয়েছেন তাদের স্কুলের মাস্টারমশাইরা ছিলেন, খুব ভয় পেতেন তাদেরকে। বাবা, সেই স্যার থাকা মানে বা সেই টিচার থাকা মানে খুব কঠিন ব্যাপার। আমাদের স্কুলেও ছিল। এবং হোমওয়ার্ক না করে নিয়ে গেলে শাস্তি পেতাম আমরা, এবং সেই শাস্তিটা কখনো বাইরে ক্লাসরুমের বাইরে দাঁড় করানো, কখনো ক্লাসরুমের ভেতরের পেছনের বেঞ্চে গিয়ে বেঞ্চের উপরে উঠে দাঁড় করিয়ে দেওয়া, এরকম নানাবিধ শাস্তি। কখনো কিন্তু তার জন্য, বা আমাদের একজন দিদিমণি ছিলেন রেবাদি, হাতে একটা সরু বেত নিয়ে ঘুরতেন, হাত পাততাম, চটাং চটাং বাড়ি। কিন্তু তাই বলে কোনোদিন দেখিনি আমাদের সময় যে বাবা মারা স্কুলে গেছেন, টিচারকে গিয়ে হুজ্জুতি করেছেন, কেন মেরেছেন, কেন মারবেন। এখন কিন্তু ছবি বদলেছে। হ্যাঁ, শাসনটা ভীষণ জরুরি। আজকে আমি স্মৃতির খোঁজেতে যে আলোচনাটা রাখবো, আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে যে আপনারা শাস্তি পেয়েছেন স্কুলে কিংবা বাড়িতে, মা বাবা, কাকা কাকি, জ্যাঠা জেঠি, দাদু ঠাকুমা, কারুর কাছ থেকে শাস্তি পেয়েছেন? স্কুলের টিচাররা আপনাদেরকে শাস্তি দিয়েছে কোনো সময়? সেই শাস্তি পেয়ে আপনাদের কেমন লেগেছে? লজ্জা লাগতো? এটা নিয়ে যদি কোনো স্মৃতি থেকে থাকে আপনাদের, ডেফিনেটলি ফোন করবেন, ফোন নাম্বারে ফোন করে জানাবেন। যেমন আমি তো বলবোই আমি শাস্তি কী পেয়েছি। আমি প্রচণ্ড দুরন্ত ছিলাম, মানে ভীষণ দুরন্ত ছিলাম। আমার মা গল্প করে যে আমি আর আমার ভাই একদম পিঠোপিঠি, আমরা মানে 1.5 বছরের ছোট বড় আমরা। তো আমি আর আমার ভাই প্রচণ্ড দুরন্তপানা করতাম। তখন আমরা শিয়ালদা অঞ্চলে থাকতাম। সেখানে ফেরিওয়ালারা বিভিন্ন জিনিস ফেরি করতেন। কখনো আমাদের ছেলেবেলাতে আমরা দেখেছি যে টিনের বাক্সে করে আলুর দম, ঘুগনি সন্ধেবেলা হলেই বিক্রি হতো। টিনের বাক্স করে কেক পেস্ট্রি বিক্রি হতো। তারপরে শনপাপড়ি বিক্রি হতো। এগুলো আমাদের মনে আছে, আমার তো মনে আছে। তো একজন শনপাপড়িওয়ালা কোথা থেকে আসতেন আমি বলতে পারবো না। তিনি এরকম একটা গ্রীষ্মের, মানে এরকমই চৈত্র বৈশাখের এই মাঝামাঝি সময় তিনি আমাদের বাড়িটা, দোতলা বাড়ির একতলা নিচে একটা রোয়াক মতো ছিল। রোয়াকে বিকেলবেলায় সবাই ঘরে এসে বসে গল্প করতো। তো উনি ওই রোয়াকটাতে বসে রেস্ট নিচ্ছিলেন, আর ওই শনপাপড়ির ট্রেটাকে রেখেছিলেন, সাজিয়ে টাজিয়ে রেখেছেন।
তো আমার ঠাকুমা পুজো করতেন, পুজো করার পরে পুরনো ফুলগুলো সব ঠাকুর ঘরের বাইরে রাখতেন। সারা বাড়িতে সবাই মোটামুটি ঘুমাচ্ছেন, কেউ জেগে নেই। আমি আর আমার ভাই ওই ফুলগুলো নিয়ে ওই শনপাপড়িওয়ালার শনপাপড়ির উপরে ছড়িয়ে দিয়েছিলাম। তখন তো বুঝি না, তখন তো আমি ছেলে মানুষ, আমরা দুজনেই ছেলে মানুষ, আমি লিড করতাম আর কি দুষ্টুমিতে। তো পরে এবার আমরা দুষ্টুমিটা করে ফেলেছি। তারপরে বিকেলবেলায় সেই শনপাপড়িওয়ালা হাউ হাউ করে কাঁদছে আমাদের বাড়ির গেটটা নাড়িয়ে। আগেকার দিনের বাড়িতে তো অত কলিং বেল টালিং না, শিকল ছিল, শিকল নাড়িয়ে নাড়িয়ে খুব ডাকাডাকি করেছে। তারপরে খুব কান্নাকাটি করেছে আমার দাদু ঠাকুমার কাছে। তখন দাদু ব্যাপারটা বুঝে দাদু তাকে পুরো কম্পেনসেট করেছেন যা তার যেটুকু তার ক্ষতি হয়েছিল। এবারে আমি আর ভাই তো বুঝতে পেরেছি এবার তো আমরা খুব বকা খাবো। তো আমরা দুজনেই দুজনকে দায়ী করছি। আমি বলছি ও করেছে, ও বলছে আমি করেছি। দাদু কিন্তু কী করলেন, আমাদের দুজনকেই, আমাদের একটা বাথরুম ছিল, সেই বাথরুমটা খুব ভয়ঙ্কর বাথরুম। কলকাতা শহরের এমনিতেই দেখবেন একটুখানি পুরোনো বাড়িগুলোতে একটু অন্ধকার ঘুলঘুলি টাইপের থাকে। একটা বাথরুম ছিল, সেই বাথরুমের চৌবাচ্চাটা এপার ওপারের চৌবাচ্চা ছিল, মানে এই পাশের বাথরুম থেকেও চৌবাচ্চা থেকে জল নেওয়া যাবে, ওপাশ থেকেও চৌবাচ্চা থেকে জল নেওয়া যাবে। সেই চৌবাচ্চার উপরে একটা তক্তা পাতা থাকতো, আর বাথরুমটা অন্ধকার ছিল। সেখানে আমাদের দুজনকে বসিয়ে রেখেছিল, এবং সেই বসিয়ে রাখাটা এমনই বসিয়ে রাখা, কারুর সাহস নেই যে ওখান থেকে আমাদেরকে তুলে আনবে। এবং আমরা দুজনে ভয়ে সিটিয়ে, মানে আর জীবনে কোনো দিন ওই ভুলটা করব না, এটা শুধু মুখে বলিনি, মনে মনে প্রতিজ্ঞা করেছি। এবং আজকে আমার নিজের জীবনের অনেক বয়স হয়ে গেছে, দেখুন আমার এখন নাতনি হয়ে গেছে, তবু আমি কিন্তু সেই গল্পটা মনে রেখেছি এবং আমি জানি ওটা কত বড় অন্যায় করেছিলাম। তো এরকমভাবে আমরা কিন্তু ছোটোবেলায় আমাদেরকে শাসন করা হতো, এবং সেই শাসনের ফল হয়তো আমরা ওবিডিয়েন্ট হয়েছি। নমস্কার, কে রয়েছেন? আমি ডাক্তার আলপনা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? ফুলবাগান থেকে। আচ্ছা, বলুন আপনার ছোটবেলার কোনো শাসনের গল্প শুনি। হ্যাঁ, ছোটবেলায় আমার একটাই খুব ইচ্ছে ছিল, আমি দুধ খেতে চাইতাম না। তা বাবা ডেন্টাল কলেজ থেকে এখন দাঁতের ডাক্তার ছিলেন, এসে শুনে আমাকে এমন করে মেরেছেন যে আমি সিঁড়ি দিয়ে পুরো পড়ে গেছি, দাঁত ভেঙে গেছে। কিন্তু এটা নিয়ে আমাদের কোনোদিনও তার মেয়ের রাগ হয়নি। তারপরে এখন হয়েছে কি, আমি শুধু ডাল আর ভাত খেতাম, আর কিছুতেই ইচ্ছা না, ঝাল লাগতো। তা এই নিয়ে একদিন বাবা এমন মারলেন, তারপর থেকে কোনোদিনও ডাল ভাত খাইনি, সব খেয়েছি যা দিতে। এটা তো হয়েইছে। তারপরে হয়েছে স্কুলে, হ্যাঁ খুব পড়াশোনায় ভালো ছিলাম, ফার্স্ট হতাম প্রত্যেক বছর, কিন্তু তার সত্ত্বেও এক বদমাইশিও করেছি অনেক। যে একটা সিঁড়ি ছিল সেখানে শুধু হেডমিস্ট্রেস ওদিক দিয়ে আমাদের নামতে দিতেন না, ওখান দিয়ে নেমেছি, ধরা পড়ে গেছি, এবার সব শিখলাম। তারপরে হয়েছে ক্লাসে ধরুন লেখা, আমাদের ছিল একজন ক্লাস টিচার, 1 ইঞ্চি একটা আঙুল গ্যাপে গ্যাপে লিখতে হবে, না লিখলে হাতের স্কেলের বাড়ি। এরাও হয়েছে, তাতে কিন্তু হাতের লেখা খুব ভালো হয়েছে পরে। তাই জন্য মনে হয় যে শাস্তিটা খুব জরুরি। ভীষণ, শাসনটা না খুব ইম্পর্টেন্ট, মানে শাসন যদি না থাকে সেই সন্তান সঠিকভাবে মানুষ হতে পারবে না। সত্যি তাই, ওই জন্য আমি পরে কিন্তু ডাক্তারের চান্স পেয়েছি, ডাক্তার হলাম ওই স্কুলের শাসনটা ছিল বলে। একদম, আমাদের সময় স্কুলে শাসন ছিল, বাড়িতে শাসন ছিল, মানে এই শাসনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি পড়তে বসতে হবে, ঠিক টাইমে খেলতে যেতে হবে, তার বাইরে করা যাবে না, এইগুলো একদম ভীষণ নিয়ম মেনে। ঠিক সময় পড়তে বসতে হবে, ঠিক সময় রাত্রিবেলায় খেয়ে শুয়ে পড়তে হবে, ওই রাত জাগা গল্প চলবে না। আমাদের বাড়িতে ওই রাত জেগে পরীক্ষার সময় পড়াশোনা চলতো না, সকালবেলায় উঠে পড়াশোনা করো, নির্দিষ্ট সময় রাত্রে শুতে যাও, সে যতই পরীক্ষার থাকুক এ থাকুক। আমার মুশকিল হতো, আমি সকাল থেকে যেদিনকে ভোরবেলা উঠে পড়াশুনো করতাম আমার সারাদিন শরীর খারাপ লাগতো। আমি রাত জাগতে পারতাম কিন্তু সকালবেলা উঠতে পারতাম না, কিন্তু বাড়ির নিয়ম ছিল রাত জাগা যাবে না। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগলো। শাসনটা ভীষণ দরকার, এটা আমি বারবারই বলছি, কারণ জানেন তো সন্তানকে আমরা নিশ্চয়ই, এখন কি হয়েছে, আর সবথেকে বড় কথা, আমরা আমি যেরকম বড় হয়েছি, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সমস্ত ভাই বোনেরা একসাথে, মানে কাজিনরা সব একসাথে বড় হয়েছে। এখন তো সবাই কাজিন বলে, আমাদের সময় তো কাজিন বলতাম না আমরা, মানে আমি বড়, আমাকে দিদিভাই, শুধু সবাই দিদিভাই বলে ডাকে। তো আমরা সবাই ওই রকমভাবেই বড় হয়েছি। তো সেই কারণে শাসনটা সবার মধ্যে ভাগ হয়ে যেত, মারটা সবার মধ্যে ভাগ হতো। আমার বাবা যখন মারতেন
তিনজন আমরা আমরা নিজেরা 3 ভাই বোন, আমাদের তিনজনই মার খেতাম। তো বোন অনেকটা ছোট ছিল, বোন অতটা মার খেত না, কিন্তু আমি আর ভাই পিঠোপিঠি। ভাই মার খেলে, ভাই কোনো অন্যায় করলো ভাই মার খেলে আমি মার খাবো, আমি যদি কোনো অন্যায় করি আমি মার খেলে ভাই মার খাবে। তো এখানেও একটা গল্প রয়েছে। তো একদিনকে আমি এরকম অঙ্কে খুব কম নম্বর পেয়েছি, বাবাকে দিয়ে সই করাতে হবে, মানে যখন রেজাল্টটা জমা দিতে হবে, হাফ ইয়ারলি রেজাল্ট, মানে কালকে লাস্ট ডেট, আর পিছনে দেওয়া করা যাবে না, তখন তো বাবাকে দেখাতেই হবে। মা কিছুতেই সই করবে না, রেজাল্ট বাবাই সই করবে। তো বাবাকে দেখিয়েছি, বাবা তো প্রচণ্ড খেপে গেল, খেপে গিয়ে বাবা আমাকে মারতে শুরু করে, ঠাস ঠাস করে চড় মারছে। আর আমার একটা দোষ হচ্ছে, আমি মারলে পরে আর করবো না বা কান্নাকাটি আমি কিচ্ছু করতাম, চুপ করে থাকতাম, রাতে নাচ চেপে মার সহ্য করতাম। আর বাবার ওটাতেই রাগ হতো যে কিছু বলছি না কেন, আমি কেন সরি বলছি না, বা কিছু না কিছু তো বলবো আমি। বাবা বলছে বল বল করে, বাবা এরকম আমাকে দেওয়ালে ধরে মারছে। আর আমার ভাই যেই দেখেছে আমাকে বাবা মারছে, আমার ভাই তো, আমি তখন কোন ক্লাসে পড়ি, ক্লাস 8-এ পড়ি সম্ভবত, ভাই তখন ক্লাস 7-এ পড়ে। ভাই সুরসুর করে বারান্দায় চলে গেছে, মানে বারান্দায় চলে গেছে যাতে ও মা মার খায়। আর আমার মা বলছে হচ্ছেটা কি, রাত্রিবেলা তুমি এরকম মারছো, লোকে কি বলবে, বলে মা বারান্দার দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি তো দেখতে পেয়েছি ভাই চলে গেছে, মা বারান্দার দরজা বন্ধ করে দিয়েছে। ঠিক এর মধ্যেই একটা মৃতদেহ যাচ্ছে বলো হরি হরি বল করতে করতে, আর আমি জানি আমার ভাই খুব ভীতু। আমি তখন জানি ভাই বারান্দায়, আমি মার খাচ্ছি, মা বাসে দাঁড়িয়ে রয়েছে, মা বাবাকে বারণ করছে। এইবারে বাবা মারছে আমাকে আর বলছে বল আর করবি, এরকম রেজাল্ট কেন হয়েছে, আমি এত খরচা করছি এত কষ্ট করছি, বাবা যেরকম বলেছেন। এইবারে কিছুক্ষণ পরে দেখি ভাই দরজায় ঠক 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 করছে, কেউ তো বুঝতে পারছে না দরজায় কে ঠক ঠক করছে, আর আমি তো বুঝতে পারছি ভাই ভয় পাচ্ছে। আমি ওই প্রচণ্ড মার খাওয়ার মধ্যেও আমি ফিক ফিক করে হাসছি, আমি যত হাসছি বাবা তত মারছে, বাবা ভাবছে বাবাকে আমি ব্যঙ্গ করছি। আমি লাস্টে না পেরে বলছি দরজা খোলো, ভাই ভয় পাচ্ছে। তখন আর বাবাও কি মারবে, মাই কি করবে, সবাই হেসে দিয়েছে ভাইয়ের কীর্তি দেখে। তো এরকম আমার জীবনে এরকম শাসনের প্রচুর ঘটনা আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, হ্যাঁ। অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, এত সুন্দর একটা টপিক আজকে বেছেছেন। শাসন, সত্যি করে আজকে, হ্যাঁ শাসন, সত্যি করে আজকের দিনে এটা খুব মিস করি। মানে আমি দেখি যে আমি যে স্কুলে পড়তাম আর কি, আমার মেয়েও ওই একই সেম স্কুলেই পড়াশোনা করেছে। তো আমি যখন স্কুলে মেয়েকে আনতে যেতাম, পুরনো টিচাররা সবাই ছিলেন, তারা বলতেন যে তোদের সময় আমরা একবারও মানে শাসন করতে, তোদেরকে মারতে, তোদেরকে বকতে একবারও আমাদের মানে দ্বিধা হয়নি, যখন যেরকম অন্যায় করেছিস তোরা আমরা শাসন করেছি। কিন্তু এখনকার ছেলে মেয়েদের শাসন করব কি বাবু, এখন তো সমস্ত বাবা মা থেকে আরম্ভ করে মানে ক্যামেরা নিয়ে চলে আসবে। এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু মানে খুব সাংঘাতিক একটা ব্যাপার বলে আমার মনে হয়, যে সবেতে বাবা মায়েদের ইনভলভমেন্ট একদমই তাই। হ্যাঁ, ছেলে মেয়েদের দোষটাকে ঢাকা। আমি ক্লাস 9-এ টিচারের হাতে চড় খেয়েছি, তুচ্ছ কারণেই খেয়েছি। মাকে বলেছিলাম যে মা তোমাকে গার্জেন কল করেছে, ডেকেছে। মা বললো যে মা গিয়ে বললো যে আপনি যা করেছেন ঠিক করেছেন। এখনকার ছেলে মেয়েরা হলে বলতো, মানে একদম বাবা মায়েরা বলতো, বলে না বোধহয়। এই যে হ্যাঁ, এই যে তখনকার ওই জন্য তারা ওই যে শ্রদ্ধাটা মানে পেতেন আর কি। সেদিনকে একটা বিয়ে বাড়িতে গেছি, আমি একটা বিয়ে বাড়িতে গেছি, তো আমাদের স্কুলের, আমি 11-12 যে স্কুলে পড়েছি সেই স্কুলের ইংলিশের টিচার সেখানেও গেছেন। তো দিদি বসে রয়েছেন, আমাকে দেখে বলেন বাবা তোকে আমি তো দেখি, এরকম বলছি, তোকে তো আমি দেখি টিভিতে বলে, তখন আমি নমস্কার করছি। তুই নমস্কার করছিস এখানে, মানে দিদি বলছেন যে তোরা নমস্কার করিস, কিন্তু এখনকার যাদেরকে পড়ায় তারা রাস্তায় দেখলে চিনতেও পারে না। তাই তো আমরা তো রাস্তায় দেখলেও নমস্কার করি, আমরা যে কোনো জায়গায় দেখলেই নমস্কার করি, এটাই আমাদেরকে শেখানো হয়েছে। ছোটবেলা থেকে শিখেছি, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। একদম, আর ওটা হচ্ছে মানে স্কুলটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম, একদম হচ্ছে আমাদের সেকেন্ড ফাদার এন্ড মাদার। একদম একদম। তো সুতরাং এইভাবেই আমরা মানুষ হিসেবে আমরাও চেষ্টা করেছি যে আমাদের। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে একদিকে যেমন নিজেরা শাসন পেয়েছি, আপনি আপনার সন্তানকেও শাসন করেছেন? হ্যাঁ, আমার সন্তানকে আমি কিভাবে শাসন আমার মনে হয় দুরকম হয়। আপনি মারধর করেও শাসন করতে পারেন, আপনার চোখের শাসনটাও হতে পারে। হ্যাঁ, আমি আপনার মেয়ে বললেন, মেয়েকে চোখের শাসনে করা যায়, ছেলেদেরকে মারতেই হয় হয়তো।
সেটা আমার হতেই দুই পারে। ছেলে, কিন্তু আমার দুই ছেলে দুরকম। বড় ছেলেকে আমি মেরে শাসন করেছি আর ছোটটাকে বকে শাসন করেছি। ছোটটাকে প্র্যাকটিস হচ্ছে ছোটর সাথে কথা বন্ধ করে দেওয়া। ও কোনো ছোটবেলা থেকে কোনো অন্যায় করলে ও খুব একটা হাতে পায়ে দুরন্ত ছিল না, ও ভীষণ বায়না করতো আর মানে একগেয়ে জেদি ছিল। তো ও জেদ দেখাতো, আমিও জেদ দেখাতাম, আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিতাম। এখনো টিল ডুটে ওর সাথে যদি কোনো রকম মতের অমিল হয়, আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। হ্যাঁ, ও ঠিক সেটা আমিও করতাম। কিছুক্ষণ পরে সেটা এসে আমিও নিজেই করতাম। বোঝে যে কিছু একটা হয়েছে। কিন্তু নিজেই বড়টাকে আমাকে খুব একটু শাসন করতে হতো। ক্লাস 7 অব্দিও এত দুরন্ত ছিল না, মানে ওকে আমাকে একটু মানে কিরকম দুরন্ত ছিল আমার বড় ছেলে আমি বলি। সেটা হচ্ছে যে ও স্কুলে টিচার মানে ওদের জন্মদিনে, ও তো কনভেন্টে পড়তো, ওকে জন্মদিনে ওদের গিফট কিনে পাঠাতে হতো, সবাইকে লজেন্স দেবে, পেন্সিল দেবে, রাবার দেবে। ও নিজের লজেন্সটা মানে ওদের ওখানে সিস্টেম ছিল যে কারোরই জন্মদিনে লজেন্স দেবে, ওর নিজের লজেন্সটা কপ কপ করে খেয়ে অন্যের লজেন্স মুখ থেকে দরকার হলে বার করে খেত। এইরকম দুরন্ত ছিল আমার ছেলে। তো সেটাকে আস্তে আস্তে ঠিক হয়েছে। এবার ক্লাস 7-এর পরে এত চেঞ্জ হয়েছে, তো টিচাররাও অবাক হয়ে যেত যে ও এত চেঞ্জ। তো এইরকমই হয়, কিন্তু শাসনটা ভীষণ দরকার। ভীষণ ভাবে দরকার, শাসন আমি বিশ্বাস করি। এবং ইন্ডিভিজুয়াল ধরুন আপনি মানে যে যেরকম তাকে সেরকম ভাবে শাসন করতে দেওয়া হবে, দরকার। একদম তাই। আপনি যেরকম বললেন যে আপনার বড় ছেলেকে হয়তো দু এক ঘা মার দিলে সে মানে একটা, কিন্তু ছোটটাকে মারলে দেখতাম ও মারটা খেয়ে নিত, কিন্তু গো ধরে থাকতো। আমি দেখলাম ওর সাথে আমার ট্যাকটিস বদলাতে হবে, ওর সাথে কথা বলা বন্ধ করে দিতাম। এক্স্যাক্টলি, এইটাই দরকার যে কাকে কোন মানে ধারাটায় শাসন করলে সে ঠিক হবে, মনে হয় সেটাই করা দরকার। তো আমার মনে হয় কি জানেন তো, বাবা মায়ের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে একটা সময়ের পরে লোকে যখন সন্তানের প্রশংসা করে, সেইটা যদি পেতে হয় তাহলে একটু শাসনটা দরকার আছে, এটা আমি বিশ্বাস করি। একদমই তাই, একদম তাই। শাসন স্কুলেও দরকার, শাসন বাবা মায়েরও দরকার। শাসনে না থাকলে কোনোদিনও ছেলে মেয়ে মানুষ হয় না। এটা আমার শাসন করা ভীষণ দরকার। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। সত্যি ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে পেরে, আমারও খুব ভালো লাগে। স্মৃতির খোঁজে আজকে আমি রেখেছি শাসন। তো শাসনটা খুব জরুরি, মানে টিচাররা বকবেন না তো বকবেটা কে বলুন তো? টিচাররাই তো বকবে। এখন কি হয়, বাবা মায়েরা বাড়িতেও যদি টিচার পড়ান, বাবা মায়েরা চোখে চোখে রাখেন টিচার মারছে না তো, টিচার ইয়ে করছে না তো। আমাদের সময় তো টিচার হামেশা শাস্তি দিত। আমাকে বাড়িতে ভুলুদা বলে একজন টিচার পড়াতে আসতেন, তার শাস্তি কিন্তু সে স্কেল দিয়েও মারতো না, কিছুই করতো না, পেন্সিলটা আঙুলের মধ্যে ঢুকিয়ে এরকম চাপ দিত, ব্যাস তাতেই কিন্তু যথেষ্ট ব্যথা পেতাম। তো টেন্ডেন্সি থাকতো বাবা যাতে আর পেন্সিল যেন আঙুলের ফাঁকে না ঢোকে, চেষ্টা করতাম হোমওয়ার্ক করে রাখার, আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে রাখার, এটা আমি চেষ্টা করতাম। তো যাই হোক, আজকে আপনাদের সাথে গল্প করছি, জানি না এর মধ্যে রেজাল্ট আরও কি বেরিয়েছে। আমরা তো আজকে সবাই টিভির সামনে বসে রয়েছি, আর যেদিকেই তাকাচ্ছি সব কেরুয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজ্যের শাসক যেই হোক না কেন, রাজ্যটাকে সঠিকভাবে চালানো, কর্মসংস্থান তৈরি করা, চুরি বন্ধ করা, অন্তত যেন এই সরকার যারা আসবে তাদের খাটের তলা থেকে যেন আর নোট না বেরোয়, তাদের যেন বান্ধবীর খাটের তলা থেকে নোট না বেরোয়, এই ঘটনাটা যেন তারা এই জায়গাটা যেন ঠিক থাকে, এটা আমাদের অ্যাপিল থাকবে তাদের কাছে, মানে আর্জি থাকবে তাদের কাছে অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে দেশের সুরক্ষাটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার কিন্তু অনেকটা, আমরা অনেকেই হয়তো খোঁজ রাখি না যে বাংলাদেশে বিএনপি পার্টি জিতলেও জামাতের কিন্তু একটা ভালো ভোটের সংখ্যা বেড়েছে, এবং অদ্ভুতভাবে ভারতবর্ষ লাগোয়া যে সীমান্ত অঞ্চল বাংলাদেশের, সেখানে জামাতের ভোট কিন্তু অনেক বেশি বেড়েছে, সবুজ হয়ে রয়েছে সেই দিকটা। সুতরাং আমাদের এই সীমান্তটা অটুট পাহারা দরকার, অটুট একটা মানে নিশ্চিত নিরাপত্তা দরকার। তো এটার কারণে হয়তো এই সরকার সেটা দিতে পারবে বলে আশা রাখছি। যাই হোক, আমি আবারও বলবো যে আজকে আমরা চাইলেও এই বিষয় থেকে কথা না বলে পারছি না, কারণ চতুর্দিকে এই এখন ওই খবরই চলছে। আপনাদের এখানে আসার আগেও আমার চোখ টেলিভিশনের পর্দায় ছিল, সিএনএর পর্দায় ছিল, কি হচ্ছে, কে কি বলছে, কি কোথায় কে জিতছে তাই দেখছিলাম। আমরা তো সিটিভিএনে রয়েছি, কিন্তু চোখ রয়েছে আজকে আমাদের সিএনএ। যাই হোক, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আমি জানি না আর কতটুকু সময় আপনাদের সঙ্গে আছি। আপনারা ফোন করতে পারেন 6292242341, 6292242342 এই নাম্বারে। একদিন আমি চেষ্টা করি এক একটা বিষয় নিয়ে কথা বলার। আগের দিন আমি এসছিলাম, সম্ভবত 29 তারিখে আমি অনুষ্ঠান করেছিলাম, ভোট নিয়ে অনুষ্ঠান ছিল, তারপরেও একদিন করলাম অনুষ্ঠান, শনিবার মনে হয় অনুষ্ঠান করলাম, আবার আজকেও করছি। আজকে আমার বিষয় রেখেছি শাসন। আমরা শাসনটা
খুব গুরুত্বপূর্ণ, সেটাই বলছিলাম। এবং আমি শাস্তিকে কি পেয়েছেন, স্কুলে কেউ দাঁড়িয়েছেন ক্লাসের বেঞ্চের উপরে দাঁড়িয়েছেন, বা স্কুলের ক্লাসরুমের বাইরে কেউ দাঁড়িয়েছেন, ক্লাসরুমের বাইরে কান ধরে দাঁড় করানো। আর কান কিন্তু আমরা কেউ এরম করে কোনোদিন কান ধরিনি, তাই না? একটা আঙুল ছুঁয়ে রাখতাম কানে। আমার এগুলো দেখুন, আমি দুষ্টুমি করতাম তো স্কুলে, আমি শাস্তি পেয়েছি, আমার তাতে বলতে কোনো লজ্জা নেই। আমি ঠিক ওই রকমভাবে বলতে পারবো না যে না আমি খুব ভালো মেয়েছে। পড়াশোনায় ভালো ছিলাম, ডেফিনেটলি পড়াশুনো করেছি, পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু দুষ্টুমিও করেছি তার সঙ্গে। মানে ওই লোকের টিফিনও খেয়ে নিয়েছি। আমি আমার ছেলেকে বলতাম যে শাসন করতাম, যখন নিজেই মনে মনে ভাবতাম, আমার মা বলতো তুইও তো লোকে, মানে আমাকে টিফিন দেওয়া হতো বাড়ি থেকে, নিজের টিফিনটা, আমরা একটা গ্রুপ ছিল, আমরা নিজের টিফিনটা খেয়ে নিতাম, মোটামুটি সেকেন্ড পিরিয়ড থেকে খাওয়া শুরু হতো। আর আমাদের টিফিন হতো ফোর্থ পিরিয়ডের পরে, 8টা পিরিয়ড ছিল, 4টে পিরিয়ডের পরে টিফিন হতো। ওই যখন টিফিন হতো তখন আমাদের টিফিন তো সবার শেষ হয়ে যেত, এবার উল্টো দিকের যারা ছিল তাদের থেকে টিফিন চুরি করে খেতাম। চুরিও ঠিক না, রীতিমতো দাদাগিরি করেই টিফিন নিয়ে নিতাম। চুরি তো পরের কথা, দাদাগিরি করেই টিফিন নিতাম। তো এইরকম দুষ্টুমি আমি প্রচুর করেছি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি অসীমা দত্ত বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া শিবপুর থেকে বলছি। আচ্ছা, বলুন। আমার একটা শাসনের কথা বলছি ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ। আমরা মানে দু বোন ছিলাম, পিঠেপুটি। আমরা মানে তখনকার দিন, আমার এখন বয়স প্রায় 80 কোটায়। 80 কোটায়? আচ্ছা আচ্ছা। এই ছোটবেলার স্মৃতি তো, ওই হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, একদম এই কারণেই তো অনুষ্ঠানটা করা, স্মৃতির খোঁজে। বলুন। হ্যাঁ, ওই জন্য কথাটা মনে পড়লো, বলছি। তা আমরা এবার কালী পুজোর সময়, তখন তো প্যান্ডেল হতো আশেপাশে, বাঁশ বেঁধে মাঠে মাঠে সব প্যান্ডেল হতো। আমাদের বাড়ির বাইরেই একটা বড় মাঠ ছিল, সেখানে প্যান্ডেল হচ্ছে। তখন সবে বাঁশ বাঁধা হয়েছে, তখনও টিপওয়ার দেওয়া হয়। তা আমি আর আমার বোন ওখানে গেছি, সকালবেলায় গেছি। সকালবেলায় আমাদের বাড়ি থেকে বেশি নয়, 2-3 মিনিটের জায়গা দূরত্ব। তা ওখানে গিয়ে বাচ্চা বড় মানে বন্ধু বান্ধব জুটে গেছে। তখন যে আমরা খেলছি, দোলনা খাচ্ছি, বাসে ঝুলছি, মানে কখন যে দুপুর হয়ে গেছে আমরা বুঝতেই পারি। আর মা তখন তো বাড়ি থেকে বেরোতো না। এবার বাবা, আমাদের দোকান ছিল, বাবার দোকান থেকে যখন ফিরে এসছে 1:30-2 বাজে, 1:30, হ্যাঁ যাই হোক, এসে যখন আমাদের খোঁজ করতে বললে, ওরা তো ওদের প্যান্ডেলে গেছে, ও প্যান্ডেলে গেছে, এখনো আসেনি। বলছে যে না। তো এখনকার দিনে হলো মা হয়তো বেরিয়ে যেত, তখন তো মা বেরোতো না। তারপরে বাবা গিয়ে আমাদের দুজনকে ধরে নিয়ে এলো, কিছু বললেন, নিয়ে এসছে বাড়িতে। তো একটু বকাবকি করলো, বকাবকি করে বলছে যে হ্যাঁ এত সাহস, ওই দুপুর, কখন সকালে গেছি আর দিকে দুপুরে এখনো আমাদের আসলে হুঁশই নেই, মানে টাইমটা আমরা বুঝতেই পারিনি। তখন বাবা আমাদের বলছে আজকে এদের খেতে দেবে না, খেতে দেবে না, বন্ধ করে খেতে দেবে না। তখন আমরা কি করলাম, বাবা মুখের ওপরে মা কোনো কথা বলতে পারতো না, আর বাবা এমনি খুব রাগী ছিল। যাই হোক, তখন আমরা কি করলাম, আমাদের যেই বাড়িটা আমাদের বাড়ি, আগেকার পুরোনো বাড়ি তো, সেই 3 তলা ছাদে, মানে ছাদের ঘরের, মানে ছাদের যে ঘর থাকে তার পাশে একটা পাঁচিল, চিলেকোঠা যেটাকে বলি আমরা। চিলেকোঠা, হ্যাঁ চিলেকোঠা। সেই 3 তলা ছাদের উপরে আমাদের বাড়ি যেটা ছিল ভাগ ভাগ, 3 তলা, 2 তলা, 1 তলা ছাদ, পাট ছিল, বুঝলো? তখন আমরা ওই 3 তলার ছাদের চিলেকোঠার সাইডে গিয়ে দুজনে শুয়ে বসেছিলাম। এবার বসে থেকে থেকে কখন ঘুমিয়ে পড়েছি ওখানে, ঘুমিয়ে পড়েছে। আর তারপরে মা বাবা আমাদের এদিকে ওদিক খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না, কোথায় গেল বলে বাড়ির বাইরে তো কোথাও যায়নি, বাড়িতে। আর অনেক বড় বাড়ি ছিল, এই 3 পাটের বাড়ি। তখন এই ছাদ, ওই ছাদ, সেই ছাদ, পুকুর ধার, আমাদের পুকুর ধারে বাগান ছিল, এইখানে সব খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। আবার 3 তলার ছাদে গিয়ে দেখে চিলেকোঠার পাশে, যে পাঁচিলের পাশে কি আমরা মানে দুজনেই ঘুমিয়ে পড়েছি না খেয়ে। তারপরে আবার তখন আমাদের আবার সেই বাবা মা নিয়ে দুজন নিয়ে এসে আদর টাদর করলো, করে তারপরে খাওয়ালো। মানে সেই যে ভয়, মানে ভয়টা, শাসনটা না আসল কথা না, শাসন কথা হচ্ছে, শাসনটা হচ্ছে শৃঙ্খল। আজকে এদের খেতে দেবে না, মানে এই কথাটা শুনে আমরা একদম চত্বর করে উঠে 3 তলার ছাদে উঠে গেছি। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ, আজকে আর সময় নেই। আমি যেটা বললাম যে এই শাসন কথাটার সঙ্গে কিন্তু ভয় শব্দটা রয়েছে। আর যেটা এই মুহূর্তে এই এখনকার যারা
প্রজন্ম, তাদের কাছে এই ভয় শব্দটা নেই। এটাই খুব খারাপ লাগে বলেই আজকে এই বিষয়টা আমি রেখেছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে। নমস্কার।